সুধী দর্শকবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি প্রতি শনিবারের এনটিভির আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকারে পরবর্তী 90 মিনিট আমি আবু রেজা আপনাদের সাথে থাকব। এই অনুষ্ঠানে আমরা ব্রিটেনের বিভিন্ন আইন, বিশেষ করে ইমিগ্রেশন, অ্যাসাইলাম, হিউম্যান রাইটস, ফ্যামিলি ল নিয়ে কথা বলে থাকি। অনুষ্ঠানে আপনারাও কিন্তু যোগ দিতে পারেন। টেলিভিশনের পর্দায় যে নাম্বারটা দেখছেন, এই নাম্বারে ফোন করে সরাসরি আমার সাথে কথা বলতে পারেন। আইনের ব্যাপারে যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। তো আশা করি যে যেখানে আছেন ভালোই আছেন। গত পরশুদিন বাংলাদেশে একটা নির্বাচন হয়ে গেল। এটা অনেকের মতে এটা স্বাধীনতার পরে সবচেয়ে বেশি ফেয়ার এবং ফ্রি ইলেকশন। এই ইলেকশনের মাধ্যমে আমরা আবার গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাচ্ছি। এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জয়লাভ করলেন। তাদেরকে আমার অভিনন্দন। আশা করি তাদের যে নির্বাচনের প্রতিশ্রুতি তারা সেটা পালন করবেন এবং বাংলাদেশ, তারা যে স্লোগান দিয়েছেন বাংলাদেশ ফার্স্ট, সেই স্লোগান নিয়ে যেন তারা সামনে এগিয়ে যেতে পারেন। আমাদের দেশের অনেক সমস্যা আছে, রাজনৈতিক সমস্যা থেকে শুরু করে অর্থনৈতিক, সামাজিক, দুর্নীতি একটা খুব বড় সমস্যা। আশা করি এই সমস্ত ব্যাপারে তারা নজর দেবেন, আইনের শাসন প্রতিষ্ঠা করবেন, স্বজনপ্রীতি থেকে দূরে থাকবেন এবং বাংলাদেশকে একটা স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে তারা পরিচালিত করবেন। আশা করা যাচ্ছে যে আগামী মঙ্গলবারের মধ্যে নতুন সরকার শপথ গ্রহণ করবেন। আর আমাদের আরেকটাও যেটা ইম্পর্টেন্ট ব্যাপার, যে আমরা জানি যে আগামী 2-3 দিন পরেই পবিত্র রমজান শুরু হচ্ছে। খুব সম্ভবত ব্রিটেনে বুধবার কিংবা বৃহস্পতিবারে আমরা রোজা রাখবো। তো এটা আমরা জানি যে এটা চাঁদ দেখার পরে নির্ভরশীল। তো আমরা হয়তো মঙ্গলবারে জানতে পারবো না যে আমাদের কি মঙ্গলবার রাত্রে সেরি খেতে হবে বা তারাবি পড়তে হবে নাকি বুধবারে। তো শুধু দর্শকবৃন্দ, আপনাদেরকে রমজানেরও অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। রমজান মাসে আমাদের এই অনুষ্ঠানটা বন্ধ থাকবে। আবার আমরা ফিরে আসবো রমজানের পরে আজকের অনুষ্ঠান হলে। তো আমরা দেখি আজকে কোনো কলার যুক্ত হচ্ছেন কিনা, না থাকলে কিছু আপডেট নিয়ে আমরা কথা বলি। আজকে প্রথম যে আপডেট আমরা নিব সেটা হচ্ছে এই যে আনসেটেলমেন্ট নিয়ে যে হোম অফিসের যে পরিকল্পনা আছে। আপনারা নিশ্চয়ই এতদিনে জেনে গেছেন, কারণ আমরা এই অনুষ্ঠানে অনেকবারই বলেছি এবং বিভিন্ন অনুষ্ঠানে অন্যান্য বক্তারা তারা বলেছেন যে সরকারের যে পরিবর্তিত নীতি অনুযায়ী একজনকে 5 বছরের জন্য আয়নার জন্য অপেক্ষা করতে হবে না, সে অপেক্ষার সময় আরও দীর্ঘায়িত করা হয়েছে। 10 বছর, কোনো সময় 15 বছর কিংবা 20 বছরও হতে পারে। তো এটা নিয়ে তারা কনসালটেশন, জনগণের মত তারা চেয়েছেন এবং সে ব্যাপারে আমরা জানি অনেক মত পড়েছে। আমরা জানি যে কনসালটেশনে প্রায় 1,30,000-এরও বেশি অভিমত পড়েছে এবং এটার পরে আমরা জানতে পারবো সরকার কি পরিকল্পনা নেবে। একজন কলার যুক্ত হচ্ছেন, কে আছেন দেখি কলার। হ্যালো কলার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। আলহামদুলিল্লাহ, আপনি ভালো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি রেজা ভাই, আমার প্রশ্নটা হচ্ছে যে কিছুদিন আগে যে হোম অফিস বলেছিল যে 2021-এর পরে যারা বেনিফিট নেবে তাদের ভিসা 5 বছর আরো বেড়ে যাবে, তাদের সেটেলমেন্ট হয়েছে। আমার হলো 10 বছর রুটে আমি প্রথম 2.5 বছর ভিসা পেয়েছি, এরপর 2.5 বছর এক্সটেনশন করে আবার 2.5 বছর এক্সটেনশন পেয়েছি। আমার ভিসা, আমার বেনিফিট এনরোলমেন্ট হয়েছে। আমার মেয়ে আবার 10 বছর রুটে ব্রিটিশ পাসপোর্ট হয়ে গেছে। আমরা এখন অ্যাপ্লাই করি না বেনিফিট। এখন কি আমরা যদি বেনিফিট অ্যাপ্লাই করি 2021-এর পরে যে এই এটাতে কি আমরা কোনো এফেক্টেড হব? ভাইয়া, যেটা আমি একটু আগে বলছিলাম যে এই সমস্ত চেঞ্জগুলি নিয়ে কনসালটেশন চলছে, আলাপ আলোচনা চলছে। এটা এখনো একটা পরিকল্পনা স্টেজে আসছে বা তাদের পরিকল্পনা আছে যে অদূর ভবিষ্যতে ব্রিটিশ নাগরিক না হলে আর বেনিফিট ক্লেম করা যাবে না। তো এই যে বললাম যে অনেকগুলো আইন এখনও যে 5 বছরের জায়গায় 10 বছর করবে, কোনো ক্ষেত্রে 15 বছর বা 20 বছর করবে, যেটা নিয়ে আমি আসলে আলোচনা
শুরু করেছিলাম, এটা কোনোটাই এখনো কার্যকর হয়নি, এটা পরিকল্পনার স্টেজে আছে। যেটা নিয়ে বিরোধ হচ্ছে সেটা হচ্ছে যে অনেকেই বলছে ঠিক আছে তুমি এটাকে কার্যকরী করো, কিন্তু এটা নতুন করে শুরু করো, যারা আজকে নতুন করে এই সিস্টেমে ঢুকবে তাদের জন্য শুরু করো। আর হোম অফিসের কথা নেই, তারা এটাকে রেট্রোস্পেক্টিভলি অর্থাৎ ব্যাকডেট দিয়ে তারা এটাকে চালু করবে। আমরা যেটা একটু আগে বলতে শুরু করেছিলাম, সেখানে আপনি দেখবেন যে লেবার দলেরই অনেক এমপি, অন্য দলের এমপি, হাউস অফ লর্ডসের মেম্বাররা এবং বিভিন্ন মানবাধিকার অর্গানাইজেশন কিন্তু এটার বিরোধিতা করেছে, কিন্তু এখনও এ ব্যাপারে কোনো পুরোপুরি কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বাট সরকারের পরিকল্পনা আসছেই যে তারা এটাকে ব্যাকডেট দিয়ে কার্যকরী করবে। যখন এটা হবে, এটা কার্যকরী হলে বা যেভাবেই হোক আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। বাট এই মুহূর্তে কোনো পরিবর্তন আসেনি, আসতে পারে। থ্যাংক ইউ। শুধু দর্শকবৃন্দ, যেটা নিয়ে কথা বলছিলাম একটু আগেই, একজন কলার উনি ফোন করে তার উৎকণ্ঠা জানিয়েছেন যে কী হবে বেনিফিটের ব্যাপারেও সরকারের পরিকল্পনা আছে, যে যারা বেনিফিটে আছে তাদের হয়তো অনেক আইলার পেতে হয়তো দেরি হবে, কোনো কোনো ক্ষেত্রে 5 থেকে 10, 10 থেকে 15 বা 10 থেকে 20 হওয়ার একটা সম্ভাবনা আছে। এখন যেহেতু এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত সরকার নেয়নি, তারা একটা কনসালটেশন কেবল শেষ হলো, এখন কনসালটেশনের পরে তারা কনসালটেশনের মতামতকে কতটুকু গুরুত্ব দেবে সেটাও আমাদেরকে দেখতে হবে। আমরা বলছিলাম যে 1,30,000-এর মতো আমরা মতামত পেয়েছে সরকার, এবং আমরা ইতিমধ্যে আরও একটা চিঠি বোধহয় দেওয়া হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে 35 জন শ্রমিক দলের এমপি, 17 জন অন্যান্য পার্টির এমপি, 21 জন হাউস অফ লর্ডসের মেম্বার এবং সিভিল সোসাইটির যে সমস্ত সুশীল সমাজের প্রতিনিধিত্ব করেন এরকম অর্গানাইজেশন থেকে 33টি অর্গানাইজেশন থেকে কিন্তু অলরেডি শাবানা মাহমুদ হোম সেক্রেটারির কাছে রিপ্রেজেন্টেশন দেওয়া হয়েছে এ ব্যাপারে। তো আমরা আরও যেটা আমরা দেখব যে এখানে সবচেয়ে বেশি যেটা বলা হয়েছে যে সরকার যদি কোনো পরিবর্তন করতেই চায়, তবে যারা অলরেডি এই সিস্টেমের মধ্যে আছে তারা যেন এফেক্টেড না হয়, এটার জন্য যারা নতুন করে ঢুকবে তাদের ব্যাপারে যেন এটা তারা যদি কার্যকরী করতে চায় তাদের বেলা যেন কার্যকরী করে। কিন্তু আমরা জানি যে সরকার এই 2 তারিখেও সরকারের একটা মন্ত্রী খুব জোরালোভাবে বলেছে যে না, সরকার তারা রেট্রোস্পেক্টিভ, তারপরে তারা ব্যাকডেট দিয়ে পিছনে গিয়ে তারা এটাকে কার্যকলাপ করবে, এটাকে তারা কার্যকরী করবে। এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে, বলা হয়েছে যে এটা করলে কি হয়। আমরা জানি যে মোটামুটি একটা আইনের আমরা যেটা বলি এক ধরনের একটা কনভেনশন আছে, যে বলা হয় যে কোনো আইনই ব্যাকডেট দিয়ে চালু করা যায় না, এটা ঠিক নয়। অর্থাৎ আপনি এমন একটা কাজ আজকে করলেন যেটা আজকে করার সময় এটা অপরাধ নয়, পরবর্তীকালে এটাকে অপরাধ বলে ঘোষণা দেওয়া যাবে না। সেটা অনেকটা ওই রকমই একটা ব্যাপার, যেটাকে রেট্রোস্পেক্টিভলি ব্যাকডেট দিয়ে তারা এটাকে কার্যকরী করবে। কিন্তু সরকার এ ব্যাপারে আমরা যতটুকু জানতে পেরেছি যে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। দেখা যাক এই কনসালটেশনের ফলাফল কি হয়। কনসালটেশনের চাপের পরে হয়তো বা সরকার তার মত পরিবর্তন করলেও করতে পারে, কিন্তু 5 বছর থেকে যে 10 বছর হবে বা এটা 20 বছর পর্যন্ত যেতে পারে, এটা কিন্তু মোটামুটি আমরা প্রায় নিশ্চিত। বেনিফিটের ব্যাপারে যে সমস্ত রেস্ট্রিকশনগুলি আছে সেগুলোও কিন্তু আমরা নিশ্চিত। আমরা এটার সাথে আরও জানি যে অ্যাসাইলামের ক্ষেত্রে তারা যেটা বলতে চাচ্ছে যে সরাসরি 5 বছরের অ্যাসাইলাম না দিয়ে তারা হয়তো বা 2.5 বছরের অ্যাসাইলাম দেবে, এটাও কিন্তু মোটামুটি আমরা বলতে পারি যে তারা প্রায় নিশ্চিত। তো দেখা যাক ভবিষ্যতে কি, আমরা ভালোটাই তো আশা করি, কিন্তু আমরা এটাও জানি যে আজকের এই ইমিগ্রেশনের এত কড়াকড়ি পিছনে আছে যে এই সিস্টেম থেকে এত বেশি অ্যাবিউজ করা হয়েছে, যাদের এত পরিশ্রমের দরকার নাই, পিওরলি ইকোনমিক মাইগ্রেন্ট, এই পরিমাণে এইটার পরে ভিত্তি করে এত পরিমাণ লোক এদেশে এসেছে, বা ইউরোপের অন্যান্য দেশ থেকে যারা সেই দেশে অ্যাসাইলাম ক্লেম করতে পারতেন কিন্তু করেনি, এদেশে এসেছে। এই সমস্ত কারণে তারা মোটামুটি এই ইমিগ্রেন্টদের ব্যাপারে এত বেশি কড়াকড়ি। এবং যেহেতু ইমিগ্রেশন অ্যাপ্লিকেশনে প্রচুর ভুয়া তথ্য দেওয়া হয়েছে, আমরা দেখেছি যে এমনকি মানুষ ন্যাশনালিটিও ব্যাপারে ভুল তথ্য দিয়ে তারা এই দেশে এসে অ্যাসাইলাম ক্লেম করেছে। আমরা জানি যখন সোমালিতে গৃহযুদ্ধ হচ্ছিল তখন আফ্রিকার বিভিন্ন দেশ, এমনকি তানজানিয়া,
থেকে লোকে এসে, ইথিওপিয়া থেকে এসে, এমনকি সংযুক্ত আরব আমিরাত থেকেও লোকে এসে সোমালিয়ান বলে ক্লেম করে অ্যাসাইলাম পেয়েছে। আফগানিদের ক্ষেত্রে আমরা জানি যে আফগানিদের ক্ষেত্রে অনেকেই পাকিস্তান থেকে এসে যারা পশতু ভাষা বলতে পারে, আপনারা জানেন পাকিস্তানের প্রায় 4 কোটিরও বেশি লোক যারা খাইবুর পাখতুনিয়া প্রদেশের অধিবাসী, তারা কিন্তু পশতুন ভাষায় কথা বলে। অনেকেই খাইবর পাখতুনিয়া থেকে এসে নিজেদেরকে আফগানি বলে পরিচয় দিয়ে অ্যাসাইলাম ক্লেম করেছেন এবং তারা অ্যাসাইলাম পেয়েছেনও। একই রকমভাবে আমরা দেখেছি যে ইয়েমেনে বা যখন সিরিয়াতে প্রবলেম হচ্ছে, মানুষ লেবানন থেকে, মিশর থেকে বা অন্যান্য আরব কান্ট্রি থেকে তারা এসে নিজেদেরকে ওই সমস্ত দেশের অধিবাসী বলে পরিচয় দিয়ে তারা অ্যাসাইলাম চেয়েছেন, অ্যাসাইলাম পেয়েছে। এই নানা রকম কারণে এই সিস্টেমটাকে মিসইউজ করার জন্যে আজকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অত্যন্ত কঠোরভাবে ইমিগ্রেশনের রুলের প্রয়োগ চলছে। আমরা আরেকটা আপডেট দিয়ে আমরা ফিরে যাব যে কোনো কলার আছেন কিনা। কলার না থাকলে আমরা ইমিগ্রেশনের কোনো বিষয় নিয়ে আমরা কথা বলবো। আপনারা জানেন যে 2025 সালের ফেব্রুয়ারিতে 2025 খুব সম্ভবত 12ই ফেব্রুয়ারি হোম অফিস একটা গাইডেন্স তারা পাবলিশ করলো। এটা ন্যাচারালাইজেশন বা ন্যাশনালিটি অ্যাপ্লিকেশনে গুড ক্যারেক্টার দিয়ে এখানে অনেকগুলো ইস্যু তারা দিল, এবং একটা বড় ইস্যু দিল যে যারা এদেশে কখনোই ইললিগালি প্রবেশ করে থাকে তারা কখনোই ন্যাশনালিটি পারবে না। তারা যদি 50 বছর এদেশে থাকে, 100 বছর এদেশে থাকে, তবুও তারা কোনো অবস্থাতেই ন্যাশনালিটি পাবে না। তো এটাতে আমাদের অনেকেরই, আমাদের কমিউনিটির অনেকেই এই ব্যাপারে তারা একটা বিরাট একটা হুমকির সম্মুখীন হলেন। কারণ আমাদের অনেকেই আছেন যারা হয়তো এদেশে এসে ভিসা পেয়েছেন, অনেকে হয়তো অবৈধভাবে আসার পরে বিয়ে শাদী করে সন্তানাদি হওয়ার করে ফ্যামিলি গ্রাউন্ডে তারা হয়তো ভিসা পেয়েছেন, এবং কেউ কেউ হয়তো 10 বছর পরে বা একটা সময় পরে তারা সেটেলমেন্টও পেয়ে গেছেন। আবার কেউ হয়তো এই দেশে 20 বছর থাকার পরে তারা হয়তো সেটেলমেন্ট পেয়েছেন। আবার কেউ হয়তো অ্যাসাইলাম করে, যিনি হয়তো অ্যাসাইলাম করেছেন তার হয়তো বৈধভাবে প্রবেশ করার কোনো প্রমাণ নাই। তারা হয়তো লরিতে চড়ে ফ্রান্স থেকে এদেশে এসেছেন, ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে কিংবা বোটে করে এসেছেন, পরবর্তীকালে অ্যাসাইলাম ক্লেম করা বলে তারা অ্যাসাইলাম পেয়েছেন, 5 বছর হয়ে গেছে, হয়তো সেটেলমেন্টও পেয়ে গেছেন, কিন্তু এখন ন্যাশনালিটি অ্যাপ্লিকেশন করতে গিয়ে আটকে যাচ্ছেন, কারণ তারা দেখাতে পারছেন না যে তারা বৈধভাবে এই দেশে প্রবেশ করেছেন। তো তাদের ক্ষেত্রে আমরা দেখেছি, আমরা প্রচুর কল পেয়েছি, প্রচুর ক্লায়েন্ট আমাদের অফিস ভিজিটও করেছে এবং তারা জানতে চেয়েছে আমরা কি ব্রিটিশ হতে পারবো না। আমরা বলেছি যে আপাতত এটা সম্ভব নয়। এখন কলা যুক্ত হচ্ছেন, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন আসলো জি। যে আমি আইরোডে কি করছিলাম, আমার 1 মাস আগে আমি ভিসা করতে আইরোডে অ্যাপ্লাই করছিলাম। জি। তো তারা আমার না কইরা দিলাইছে। কি বলছে? বাদ আমার 10 ইয়ারের সময় কমপ্লিট হয়ে গেছে। তারা দিচ্ছে আমার লিমিটেড ভিসা 3 ইয়ার্স ওল্ড হয়। সো এর আগে আমি জানি আমার 10 ইয়ার কমপ্লিট হয়ে গেছে, আমি আমার আইআরআর করছি, তো আমি সাকসেস হয়েছি, আমার তারা গ্রান্ট করতে টার্মিনাল হয়। তো আমি এই রেজিস্ট্রেশন ফি আরো পার দিছিলাম, সেগুলো আমি রিফান্ড আনতে পারবো না। আপনি যদি আমাকে একটু কথাটা বোঝেন, আপনি কোন অ্যাপ্লিকেশন করেছিলেন যে তারা আপনাকে রিফিউজ করলো? ফ্যামিলির 10 ইয়ার্স রুটে। হ্যাঁ, তো আপনি কোন বছর কোন ইয়েতে আছেন, রুটে আছেন? 10 বছরের? 10 বছরের রুটে। তারপরে আপনাকে আইএলআর তারা কেন দিল না? কেন? আমার 1 মাস আগে পূর্ণ হয়েছিল, 1 মাস আগে কম আসলো, লাগে তারা ছিল না। তা আপনি কি 1 মাস পুরা করে 10 বছর পুরা করে অ্যাপ্লাই করেননি? জি না, আমার সলিসিটার করতে হয়ে গেছে 10 ইয়ার্স। সো বাদে তারা আমাকে বলছে না 10 ইয়ার্স, তো 1 মাস আগে লেস আসলো। হ্যাঁ, তো আপনি তো ইচ্ছা করলে এখনই আবার 10 ইয়ারের গ্রাউন্ডে অ্যাপ্লাই করতে পারেন। আপনি ইচ্ছা করলে তারা একবার আমাদের লিমিটেড ভিসা দিচ্ছিল 2 ইয়ার্স ওল্ড হয়। সো বাদে আমি এনএচএস ফি দেওয়া লাগে 2017 কত বলা না। আপনি আমার কথা শুনলেন, যেহেতু আপনার 10 ইয়ার্স এদেশে লিগাল এন্ট্রি হয়ে গেছে, আপনি B1 এক্সাম আর লাইফ ইন দ্য ইউকে দিয়ে 10 ইয়ার লফুল রেসিডেন্সের গ্রাউন্ডে, লং রেসিডেন্সের গ্রাউন্ডে অ্যাপ্লাই করলে আপনাকে ভিসা দিয়ে দিবে।
যে আমি এটা পাইছি, যে আমি করে লিছি, এটা তারা আমার সেটেলমেন্ট দিয়েছে। জি হ্যাঁ, এখন আপনার আগে আগে তারা এনএসএস ফি দিছি, ওটা আপনাকে ফেরত দিবে, ওটা আপনাকে ফেরত দিবে। ফেরত দিব না নে? জি জি রিকোয়েস্ট করে লাগবো। জি জি যে আচ্ছা, এটা কোন ফর্ম আমি ইউজ করে লাগবো? এটা ফর্ম না, আপনাদেরকে আপনার চিঠি লিখতে হবে। আপনার সলিসিটারকে বলেন তারা তারা যেন চিঠি লিখে দেয়। যে আচ্ছা, ওকে, আসসালামু আলাইকুম। আসসালাম। সেই দর্শক বিন্দু যেটা নিয়ে আলোচনা করছিলাম, গুড ক্যারেক্টার, এবং গুড ক্যারেক্টার যে গাইডলাইন তারা দিয়েছে, এর কারণে অনেকে, বিশেষ করে অনেক যারা রিফিউজি আছেন, যারা এই দেশে কীভাবে প্রবেশ করেছেন, যারা এটাকে দেখাতে পারছেন না, তাদের জন্য কিন্তু আটকে দেওয়া হয়েছে। তারা কিন্তু করতে পারছে না, এটাকে চ্যালেঞ্জ করা হয়েছে। এই চ্যালেঞ্জ করার জন্যে আমরা যদি জানতে পেরেছি, একটা জুডিশিয়াল রিভিউ করা সিদ্ধান্ত তারা নিয়েছেন, এবং এটা আমরা জুন মাসে 9, 10, 11 এই 3 তারিখে হাইকোর্টে এটা একটা পূর্ণাঙ্গ হিয়ারিং হবে, শুনানি হবে। শুনানির পরে হয়তো আমরা আরও 2-3 মাস পরে এটার রেজাল্ট জানতে পারবো। তো এটার পরে আমরা জানি যে হাজারো মানুষের ভাগ্য কিন্তু এরপরে ঝুলে আসে। যদি এখানে কোর্ট যদি বলে যে এই প্রভিশনটা আনলফুল, তাহলে হয়তো বা হোম অফিস এটাকে চেঞ্জ করলে হয়তো বা আবার ওই ভিসা পাওয়ার সুযোগ হবে। আমরা জানি যে কোনো কোনো ক্ষেত্রে এরকম এই নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও 2-1 বোধহয় চ্যালেঞ্জ করার পরে হোম অফিস তাদেরকে ন্যাশনালিটি দিয়েছে। তো এরা কীভাবে, ঠিক কোন গ্রাউন্ডে তারা চ্যালেঞ্জ করেছে, এটা আমাদের কাছে এখনও সুস্পষ্ট নয়। তো আমার কাছে যেটা মনে হচ্ছে একটা অপশান ওপেন আছে, কিন্তু এই যে 9, 10, 11-তে যে সিদ্ধান্ত দেবে হাইকোর্ট, তারপরে আমরা পুরোপুরিভাবে জানতে পারবো যে এই গুড ক্যারেক্টার যে সিটিজেনশিপ পলিসি, এটা থাকবে কি থাকবে না। তো আশা করি আমরা একটা ভালো একটা ফলাফল পাবো, এবং ততদিন আমাদেরকে ওয়েট করতে হবে। মনে হচ্ছে কোনো কলার নাই, তো আমরা আলোচনাতে ফিরে যাই। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জুডিশিয়াল রিভিউ। আমরা একটু আগেই জুডিশিয়াল রিভিউ নিয়ে কথা বলছিলাম। তো জুডিশিয়াল রিভিউটা কি? জুডিশিয়াল রিভিউ যেটা হয়, যেটা হচ্ছে প্রশাসনিক কোনো সিদ্ধান্তকে যদি আপনি চ্যালেঞ্জ করতে চান, যেখানে আপনার আর কোনো রেমিডি নাই। আমাদের ইমিগ্রেশনের ক্ষেত্রে যেটা হতে পারে, যেখানে আপনাকে হয়তো অ্যাপিলের রাইট দেওয়া হয়নি, যেখানে আপনাকে অন্য কোনো রেমেডি, কোনো সুযোগ দেওয়া হয়েছে এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা, সেখানে কিন্তু আপনি জুডিশিয়াল রিভিউ করতে পারেন না। আপনাকে সেটা, যেমন ধরুন আপনি হয়তো একটা অ্যাপ্লিকেশান করলেন, হয়তো আপনি দেশে ওয়ার্কার হিসেবে আসতে চাচ্ছেন, আপনি হয়তো হাইলি স্কিল ওয়ার্কার হিসেবে আসতে চাচ্ছেন, আপনার অ্যাপ্লিকেশনটাকে রিফিউজ করলো। এখানে আপনাকে তারা অ্যাপিল দিল না, কিন্তু আপনাকে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ দিল। এক্ষেত্রে কিন্তু আপনি সরাসরি জুডিশিয়াল রিভিউতে আপনি যাবেন না, আপনার জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউটা করা উচিত। অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউয়ের পরে যদি আপনি ব্যর্থ হন, তারপরে আপনি জুডিশিয়াল রিভিউতে যাবেন। তো অ্যাডমিনিস্ট্রেটিভ যেটা করেন রিভিউ, এর জন্য আপনার 14 দিন সময় থাকে। এই অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউটা যেটা হয়, এটা হোম অফিসকে আপনাকে করতে হয়, যে এটাকে আরেকজন কেস ওয়ার্কার আপনার কেসটা নিয়ে দেখবে, এবং দেখবে যে আগের যে কেস ওয়ার্কার আপনার সিদ্ধান্ত দিয়েছেন তার কোনো ভুল হয়েছে কিনা। আপনাকে অবশ্যই হাইলাইট করে দিতে হবে যে কী ধরনের ভুল আপনার কেস ওয়ার্কার করেছেন। এখানে একটা সুবিধা আছে যে আপনি কিন্তু এই স্টেজে নতুন ডকুমেন্টও কিন্তু সাবমিট করতে পারবেন। আর এটাতে ফি অনেক কম, মাত্র 80 পাউন্ড ফি দিয়ে এটা করা সম্ভব। তো এই মুহূর্তে আমরা জানি যে সিদ্ধান্ত পেতে অনেক লম্বা সময় অপেক্ষা করতে হচ্ছে। অনেকে 7-8 মাস, এমনকি 1 বছর ওয়েট করছে। আর একজন যুক্ত হচ্ছেন। হ্যালো কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। জি বলেন। আমার সমস্যা হলো, আমি এখানে আসছি ট্রেন বিষয়ে আমার হাজবেন্ডের সাথে। জি। এখানে আসার পরে আমার হাজবেন্ডের সাথে আমার অ্যাডজাস্ট হচ্ছিল না, আমি অসুস্থ হয়ে যাই। জি পেশেন্ট। জি। তারপরে
সে আমাকে ডিভোর্স দিয়ে দেয়, আমি এখনো কাগজটা পাইনি। জি। আমি একাডেমি করার জন্য অফিসে যাই, সেখানে আমাকে রিসিভ করে দেয়। জি। এখন আমার কি করণীয় ভাইয়া? আর আরেকটা কথা ভাইয়া, আমার তো কোনো ঠিকানা নাই, থাকার জায়গা নাই। এখানে একটা মানুষ আমাকে খুবই উপকার করছে, তার ঠিকানাটা আমি দিয়েছিলাম। এখন হোম অফিসে কি কোনো সমস্যা হবে? আমি যেখানে যাকে ঠিকানাটা দিচ্ছি আমাকে প্লিজ একটু জানাবেন। সে আমাকে উপকার করছে, জি। আমার জন্য কি তার কোনো সমস্যা হবে? আপনাকে কেউ কোনো আশ্রয় দিলে তার কোনো সমস্যা কেন হবে যদি তার বাসায় তার কাউকে রাখতে কোনো আপত্তি না থাকে? অনেকেই বিভিন্নভাবে, এটা কি তার উনার কি, যিনি আপনাকে আশ্রয় দিয়েছেন, এটা কি উনার নিজের বাসা? ওইটা হলো তার কাউন্সিলের বাসা ভাইয়া। আমি ওনার বাসায় থাকি না ভাইয়া, ওনার বাসায় আমি থাকি না, ওনার ঠিকানাটা আমি সেটা হচ্ছে উনার সাথে কাউন্সিলের যদি কোনো চুক্তি থেকে থাকে যে উনি এই বাসা আর কাউকে ব্যবহার করতে দেবে না, তাহলে প্রবলেম হতে পারে। না থাকলে এটা ওনার সাথে কাউন্সিলে কী আন্ডারস্ট্যান্ডিং, কী ধরনের ডিল, কী ধরনের এগ্রিমেন্ট, এটা উনি ভালো বুঝবেন। আর আপনার ক্ষেত্রে হচ্ছে যে আপনার কি এখন এই মুহূর্তে আপনার কেয়ার যে ভিসা, সেখানে কি আপনি কাজ করছেন? না ভাইয়া, আমি কাজ করতে পারছি না, আমি অসুস্থ ভাইয়া, আমি কিডনি পেশেন্ট। জি, তো এখন আর কিন্তু আমার এখন কোনো থাকার জায়গা নাই বলে ডক্টর আমার ডায়াগনোসিস করতে পারছে না। এখন যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনার অ্যাসাইলাম ক্লেম কি তারা না করেছে? জি জি, আমাকে আমার একদম রিফিউজ করতে, আমার ডক্টরের ফাইলগুলোও দেখেনি, আমার কিছুগুলোও দেখেনি, আমার যে কি কন্ডিশন সেটাও আমাকে দেখেনি, আমাকে ডাইরেক্ট রিফিউজ করে দিচ্ছে। আপনার কি অ্যাপিলের রাইট আছে? এটিতে জানার জন্য ভাইয়া, এখন আমি আমার ভিসা আছে এখনো নভেম্বর মাস পর্যন্ত আমার ভিসা আছে। না, বুঝলাম, কিন্তু আপনি যে অ্যাসাইলামটা করলেন, আপনাকে তারা রিফিউজ করে কি তারা আপনাকে অ্যাপিলের রাইট দিয়েছে? জি না, আমাকে কিছুই বলে কি আপনার জন্য আমরা কিছু করতে পারবো না, এটা বলছে। কে বলছে? হোম অফিস থেকে বলছে। আপনি কি সেই কাগজটা দেখছেন? আমাকে কোনো কাগজ দেয়নি ভাইয়া, আমাকে কে দেয়নি? বলে দিচ্ছে। কে বলবে, মুখে বলবে? আপনি কি ধরনের অ্যাসাইলাম ক্লেম করলেন যে আপনাকে মুখে বলে দিবে আমরা তোমার কিছু করব না? আপনি কি প্রয়োজনে গিয়েছিলেন, গিয়ে অ্যাসাইলাম ক্লেম করেছিলেন, ফিঙ্গারপ্রিন্ট দিয়েছিলেন? না না না, কোনো ফিঙ্গারপ্রিন্ট আমার কিছু নাই। তাহলে আপনি কিসের অ্যাসাইলাম ক্লেম করলেন? আপনার তো কোনো অ্যাসাইলাম ক্লেমই হয়নি। আপনি কিসের ক্লেম করলেন, কাকে দিয়ে ক্লেম করলেন, কি করলেন? এটা আপনার তো কোনো ক্লেমই হয়নি। আপনি ক্লেম করবে, আপনার ফিঙ্গারপ্রিন্ট নেবে, একটা প্রথম ইন্টারভিউ করবে, স্ক্রিনিং ইন্টারভিউ, তারপরে 1-1.5 মাস পরে আপনার মেন ইন্টারভিউ করবে। মেন ইন্টারভিউ করার পরে তারা আপনাকে একটা ডিসিশন দেবে। ডিসিশন যদি না করে দেয় তাহলে তারা আপনাকে একটা অ্যাপিল করার সুযোগ দিবে। তা আমি তো জানি না আপনি কোথায়, কার কাছে গিয়ে কী করলেন। আপনি এখনই ভালো কোনো আইনজীবীর পরামর্শ নেন। যদি আপনার টাকা পয়সা না থাকে তাহলে যে সমস্ত আইনজীবীদের লিগাল এইড আছে তাদের কাছে আপনি যান, তারা আপনার অ্যাপ্লিকেশনটা বিনা পয়সা করে দিবে। ঠিক আছে? আমার ধারণা আপনার কোনো অ্যাসাইলাম ক্লেমই হয়নি। আর আপনি অ্যাসাইলাম ক্লেমের জন্য, যেহেতু আপনার কোনো কিছু নাই, আপনি অ্যাসাইলাম ক্লেম করার সময় হোম অফিসে সেকশন 95-এর আন্ডারে আপনি সাপোর্ট চাইবেন। ওরা আপনাকে থাকার জায়গা দেবে এবং আপনাকে প্রতি সপ্তাহে খাওয়ার জন্য একটা খরচও দেবে। মনে রাখবেন, সেকশন 95 এ ব্যাপারে আপনাকে হেল্প করবে মাইগ্রেন্ট হেল্পলাইন। আচ্ছা ভাইয়া, এটা ভাইয়া, আচ্ছা ভাইয়া, এখন আমার মেন প্রবলেম হলো আমি যে ঠিকানাটা ইউজ করতে আমি এখানে থাকি না ভাইয়া। আপনার ঠিকানা নিয়ে এখন আপনি কনসার্ন হবেন না। আপনার নিজের যেহেতু স্ট্যাটাস নিয়ে প্রবলেম, আপনি কাজ করছেন না কিন্তু আপনি আসছেন ওয়ার্ক ভিসাতে, তা আপনাকে তারা জানতে পারলে হোম অফিস আপনাকে দ্রুত ভিসা কার্টেল করে দিয়ে আপনাকে উঠাই দেবে, ইমিডিয়েটলি উঠাই দেবে তারা প্লেনে। ফলে আপনি আপনার নিজের, যদি আপনি মনে করেন বাংলাদেশে গেলে আপনার বিপদ হবে, যেটা আপনি বললেন আপনার কিডনি প্রবলেম, আপনার ট্রিটমেন্ট হবে না, তো এটার গ্রাউন্ডে আপনি কিন্তু প্রোটেকশন চাইতে পারেন। যে আপনি সময় কেবল না করে অতি দ্রুত আপনি হোম অফিসে গিয়ে আপনি প্রোটেকশন চান। হয় আপনি ভালো কোনো আইনজীবীর কাছে যান, আপনার পয়সা না থাকলে যারা লিগাল এডে কাজ করে তাদের কাছে যান, কিংবা আপনার নিকটস্থ সিটিজেন অ্যাডভাইস ব্যুরো কিংবা ল সেন্টারে যান, ওরা আপনাকে হেল্প করবে। ওকে, আপনি আশা করি আমাদের অ্যাডভাইসটা বুঝতে পেরেছেন। ওকে ওকে। হ্যালো কলার, কে আছেন নেক্সটে? হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। জি আমি তো স্টুডেন্ট মাঝে আছি না। সরি, জি জি, আপনি স্টুডিওতে কথা বলছেন। জি, তো বাদশাহ সাহেবকে আমি একটা জিনিস জানতাম চাই, আমি দেশে ফার্স্ট ইয়ার। জি বলেন। যে আমি 2020 আমি বিয়া করছি, বিয়া করার বাদে আমি বিয়ার রাইটে অ্যাপ্লিকেশন করছিলাম, হরুতে ওকে না তারা রিফিউজ করে দিয়েছি, হয়েছিল দেশটাকে গিয়ে আমার লাগে। আমি আরো আমি দেশে গেছি না গিয়া হিরি ফ্রেশ অ্যাপ্লিকেশন করছিলাম, এখন আমার তারা জিও দিছে কি আপিলও দিছে। জি জি, আপনার কি জানতে চাচ্ছেন? আপিলও দিছে। আমার এবার আমি যে দেশে আইছি আমার 20 বছর হয়ে গেছে গিয়া, আপিলের ডেট আইছে না, 20 বছর হয়ে গেছে কি। তো এখন আমি চাইছিলাম যে 20 বছর রুটে যে অ্যাপ্লিকেশন করতাম, তো আপনি করেন। আর এখন আমার যে লয়ার তাই কইতে হইরা আমারে যে 20 বছর তোমার তো কেস এটা উইক আছে, যে তোমার তো উল্টা নাই, কোনো ইয়ে নাই। 20 বছর রুটে এখন অ্যাপ্লিকেশন করার কারণে আমরা কোর্টও যে সময় যাই, ওই সময় আমরা 20 বছর রুটই হয়ে গেছে, আমরা ওই সময় কোর্টও যাই যে আমরা 20 বছর হয়ে গেছে। তো এইটাকে আমার 20 বছরে আর এটাকে একসেপ্ট করবো কোর্টে কিনা, আমি 20 বছর রুটে কোর্টও যাইবার আগে অ্যাপ্লিকেশন করতাম, ওটা জানতাম চাই। আপনি যেটা করতে পারেন, আপনি ইচ্ছা করলে আপনি 20 বছরের রুটে ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে পারেন, সেটা আপনার একটা আছে, রুট আছে। সেকেন্ডলি যেটা আপনি করতে পারেন, আপনার অ্যাপিলে 20 বছরের গ্রাউন্ডটা আপনি দিতে পারেন। আপনি একটা ফ্রেশ গ্রাউন্ড বা এডিশনাল গ্রাউন্ড হিসাবে একটা নোটিশ আপনি দিতে পারেন হোম অফিসকে, কারণ আপনি হোম অফিসের পারমিশন ছাড়া, হোম অফিসের কনসেন্ট ছাড়া আপনার অ্যাপিলে আপনি কোনো নতুন গ্রাউন্ড দিতে পারবেন। আপনি ইচ্ছা করলে এখনই হোম অফিসকে জানাই দিতে পারেন এবং কোর্টকে আপনি কপি দেবেন, আপনার পোর্টাল থাকবে। এরপরে হোম অফিস যদি আপনাকে তারা মত দেয়, পারমিশন দেয়, তাহলে আপনার যে অ্যাপিল আছে সেই অ্যাপিলে এটাও একটা অতিরিক্ত গ্রাউন্ড হিসেবে আপনি দিতে পারবেন। অথবা যেটা আমি বললাম যে আপনি ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে পারেন 20 বছরের গ্রাউন্ডে। ওকে, আমার যেটা অ্যাপ্লিকেশন আছে, এখন তো বিয়ারা এটা অ্যাপ্লিকেশন আছে, এটা এখন এটা তৈরি এটা করা যাবে। আপনাকে যেটা বললাম যে বিয়ের রাইটের যে অ্যাপ্লিকেশন আছে, আপনাকে তো দুটো অপশানই দিলাম। আপনি ইচ্ছা করলে বিয়ের রাইটের অ্যাপ্লিকেশনটাতে গিয়ে অ্যাপিলে গিয়ে দেখেন, অথবা আপনি এখনই ইচ্ছা করলে 20 বছরের গ্রাউন্ডে নতুন অ্যাপ্লিকেশন করেন, অথবা আপনি এই যে বিয়ের যে গ্রাউন্ড, সেই গ্রাউন্ডের সাথে আপনি এডিশনাল গ্রাউন্ড, অতিরিক্ত গ্রাউন্ড হিসাবে এই 20 বছরের গ্রাউন্ড আপনি রেস করেন। কিন্তু সেটাকে রেস করতে গেলে, সেটাকে আবার উঠাতে গেলে আপনার হোম অফিসের কাছ থেকে পারমিশন লাগবে। সেজন্য আপনাকে হোম অফিসের কাছে পারমিশন চাইতে হবে। কোর্টকে আপনি কপি দেবেন, হোম অফিসে কপি দিয়ে হোম অফিসের কাছে আপনি বলবেন আমি এই নতুন গ্রাউন্ডটা দিতে চাচ্ছি, তোমরা অনুমতি দাও কি না। এটা দিলে, দেওয়ার পরে তখন আপনি এটা দিতে পারবেন। তো আপনার এই সবগুলি অপশান আছে, কিন্তু ঠিকমতো আইনজীবীর পরামর্শ নিয়ে আপনি এগুলো করেন। হলে উল্টাপাল্টা হয়ে গেলে অনেক সময় তারা কিন্তু পারমিশন দেয় না। না দিলে কিন্তু আপনি অ্যাপিলে গিয়ে, আপনার বিয়ের রাইটের অ্যাপিলে গিয়ে তখন আর এই লং রেসিডেন্সের গ্রাউন্ড তখন আপনি আর রেস করতে পারবেন না, যদি না তারা অনুমতি দেয়। ওকে, ওয়ালাইকুম আসসালাম। সুধীর দর্শকবৃন্দ, আমরা যে আলোচনা করছিলাম যে জুডিশিয়াল রিভিউ এবং অ্যাডমিন রিভিউ নিয়ে, অ্যাডমিন রিভিউর ক্ষেত্রে আমি বললাম যে ক্ষেত্রে আপনাকে অ্যাডমিন রিভিউ দেয়, যেমন আমরা জানি যে ভিজিটরের কেসে কিন্তু অ্যাডমিন রিভিউ নাই, সেখানে কিন্তু যদি আপনি চ্যালেঞ্জ করতে চান আপনাকে সরাসরি জুডিশিয়াল রিভিউতে যেতে হবে। কিন্তু যেমন হাইলি স্কিল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এরকম বেশ কিছু ওয়ার্ক রিলেটেড অ্যাপ্লিকেশানগুলিতে কিন্তু রিফিউজ করলে তারা অ্যাডমিন রিভিউ দেয়। সেক্ষেত্রে আগে আপনাকে অ্যাডমিন রিভিউ করতে হবে। আপনার 14 দিন সময় আছে, 80 পাউন্ড ফি দিতে হবে এবং দেখাতে হবে যে হোম অফিসের কেস ওয়ার্কার একটা মিস্টেক করেছে। এইখানে এই ধরনের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, অ্যাডমিন রিভিউর ক্ষেত্রে কিন্তু আপনি নতুন এভিডেন্স, নতুন ডকুমেন্ট জমা দিতে পারেন। এবার আসি জুডিশিয়াল রিভিউতে। জুডিশিয়াল রিভিউ সাধারণত আপনি যদি করেন, তো এটা ইমিগ্রেশনের ক্ষেত্রে জুডিশিয়াল রিভিউ কিন্তু খালি ইমিগ্রেশন নয়, যে কোনো সরকারি বা লোকাল গভর্নমেন্টের সিদ্ধান্তের বিরুদ্ধেই কিন্তু আপনি করতে পারেন। কাউন্সিলের বিরুদ্ধেও কিন্তু আপনি জুডিশিয়াল রিভিউ করতে পারেন। আমাদের এই আলোচনা মোটামুটি আমরা ইমিগ্রেশনের মধ্যেই সীমাবদ্ধ
আছে। এক্ষেত্রে আপনাকে যদি আপনি জুডিশিয়াল রিভিউ করেন, তবে এই জুডিশিয়াল রিভিউটা হবে আপার ট্রাইব্যুনালে। যদিও সাধারণত জুডিশিয়াল রিভিউটা আমরা হাইকোর্টে দায়ের করি, কিন্তু ইমিগ্রেশনের ক্ষেত্রে তারা কয়েক বছর আগে একটা পরিবর্তন করে এখন বলেছে যে ইমিগ্রেশনের ক্ষেত্রে প্রায় সব অ্যাপ্লিকেশনই আপনি দায়ের করবেন আপার ট্রাইব্যুনালে। ফলে আপার ট্রাইব্যুনালের ঠিক হাইকোর্টে যে ধরনের ক্ষমতা দেওয়া হচ্ছে, এই ধরনের ক্ষমতা দেওয়া হয়েছে। আর তবে দুটো ক্ষেত্রে আপনি এখনও সরাসরি আপনি হাইকোর্টে যাবেন। দুটো ক্ষেত্রে দুটো ইমিগ্রেশন ক্যাটাগরিতে আপনি আপার ট্রাইব্যুনালে আপনি জুডিশিয়াল রিভিউ করতে পারেন না। এই দুটো, একটা হচ্ছে যদি আপনি ন্যাশনালিটি নিয়ে কোনো ডিবেট থাকে, ধরুন আপনি হয়তো বাংলাদেশ থেকে কারোর জন্য রাইট অফ অ্যাবোর্ডের জন্য অ্যাপ্লাই করলেন, তাকে রাইট অফ অ্যাবোর্ড দিল না, এক্ষেত্রে তার কোনো অ্যাপিল রাইট নাই। যদি সে জুডিশিয়াল রিভিউ করে, এই জুডিশিয়াল রিভিউটা হতে হবে হাইকোর্টে, সরাসরি হাইকোর্টে। আর একটা হতে পারে যদি আপনি ডিটেনশনকে চ্যালেঞ্জ করেন, আপনাকে ডিটেনশনে আটকে রাখলো, দীর্ঘদিন ধরে আটকে রাখলো, ছাড়ছে না, আপনি ডিটেনশন থেকে চ্যালেঞ্জ করছেন, এক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা হবে, জুডিশিয়াল রিভিউ অ্যাপ্লিকেশনটা হবে হাইকোর্টে। এটা আপনি আপার ট্রাইব্যুনালে করতে পারবেন না। জুডিশিয়াল রিভিউ করতে গেলে করার আগে যেটা আপনাকে করতে হয়, সাধারণত আপনাকে, যেহেতু এটা একটা সিভিল ম্যাটার, সিভিল লিটিগেশন, তো আপনাকে একটা লেটার বিফোর অ্যাকশন, বা যেটাকে আমরা বলি প্রি অ্যাকশন প্রোটোকল বা প্যাপ, এই প্রি অ্যাকশন প্রোটোকল আপনাকে দিতে হবে। প্রি অ্যাকশন প্রোটোকল দিয়ে হোম অফিসকে আপনাকে জানাতে হবে যে হোম অফিসের কোথায় কোথায় তারা মিস্টেক করলো, বা কোথায় কোথায় তারা আনলফুল কাজ করলো, কেন তাদের সিদ্ধান্ত আনরিজনেবল, কেন এটা আনফেয়ার, কেন এটা ডিসপ্রপোর্শনেট, এটা আপনাকে দেখিয়ে আপনি তাদেরকে 14 দিন সময় দেবেন যে 14 দিনের ভিতরে তোমরা কারেক্ট অ্যাকশন করো, না করলে আমরা আদালতে যাব। এটা কিন্তু ইম্পর্টেন্ট। এবং যদি আপনি প্রি অ্যাকশন প্রোটোকল না করেন, অনেক ক্ষেত্রে কিন্তু আপনি জুডিশিয়াল রিভিউ করলে হাইকোর্ট এটাকে বা আপার ট্রাইব্যুনাল কিন্তু এটাকে নাকচ করে দিতে পারে, কারণ আপনি কমপ্লায়েন্স করেননি। আপনাকে প্রি অ্যাকশন প্রোটোকলটা করাটা জরুরি ছিল। এবং যখন আপনি এটাকে সাবমিট করেন, জুডিশিয়াল রিভিউ সাবমিট করেন, তখন কিন্তু প্রি অ্যাকশন প্রোটোকলের কপিও আপনাকে দিতে হয়। তখন এটার জন্যে আলাদা ফর্ম আসছে, হাইকোর্টের জন্য একটা ফর্ম, আপার ট্রাইব্যুনালের জন্য একটা ফর্ম, এবং এখানে একটা কোর্ট ফি আছে, 174 পাউন্ডের কোর্ট ফি, এটা আপনাকে দিতে হবে। এখন এই জুডিশিয়াল রিভিউ মূলত আগে আমরা দেখেছি যে 4টে গ্রাউন্ডে, এটা মিনিস্টার অফ সিভিল সার্ভিসের কেসে, মিসেস থ্যাচারের সময়কার একটা কেসে এখানে বলা হয়েছিল যে 4টে গ্রাউন্ড আছে। এই 4টি গ্রাউন্ড ছিল আনলফুল। একটা গ্রাউন্ড আমাকে দেখাতে হবে যে অ্যাডমিনিস্ট্রেটিভ বডি, এখানে হোম অফিস, তারা যে সিদ্ধান্ত দিয়েছে এটা আনলফুল, অথবা এটা আনলফুল নয় কিন্তু এটা আনফেয়ার, যে পরিবেশ যে পরিস্থিতির সিদ্ধান্ত দেওয়া হয়েছে এটা আনফেয়ার। তৃতীয়ত হচ্ছে এটা আনরিজনেবল। এটা এত আনরিজনেবল, এত অযৌক্তিক যে কোনো যৌক্তিক কোনো, হ্যাঁ মনে হয় একজন কলার যুক্ত হচ্ছেন। হ্যালো কলার। ওয়ালাইকুম আসসালাম। কলার বলেন। কেমন আছেন ভাই? ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো? হ্যাঁ আমি ভালো আছি। আমার একটা প্রশ্ন হচ্ছে, আমার ফেব্রুয়ারি মানে আমরা লিভ টু রিমেইনে আছি, তো আমার ওয়াইফের এক্সটেনশনের জন্য পাঠাইছিলাম 7-8 মাস আগে, অ্যাপ্লিকেশন সাবমিট করেছিলাম, এখন পর্যন্ত আসেন। এই মুহূর্তে আমার কিছু করণীয় আছে কিনা? আপনারা কি এফএলআর এফপি ফর্ম দিয়ে অ্যাপ্লাই করেছিলেন? হ্যাঁ, এফএলআর এফপি ফর্মের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এর কোনো টাইম ফ্রেম নাই। তার মানে হোম অফিসের কোনো নির্দিষ্ট সময় নাই যে এই সময়ের ভিতরে তারা আপনাকে সিদ্ধান্ত দেবে। এটা 1 সপ্তাহ লাগতে পারে, 2 বছর লাগতে পারে। তো যেহেতু 6 মাস হয়ে গেছে, আপনি একটা চিঠি পাঠায় দেখেন ওরা কোনো আপডেট দেয় কিনা। ওরা হয়তো এটাই বলবে যে আমরা তোমাদেরটা ঠিক সময় দিব, কিন্তু আমাদের এখন কোনো টাইম ফ্রেম নাই, কোনো নির্দিষ্ট টাইম নাই। যেমন বিভিন্ন অ্যাপ্লিকেশনের টাইম আছে, আইআরআরে 6 মাস, ন্যাশনালিটিতে 6 মাস, কিন্তু এইটাতে কোনো টাইম নাই। তা আমরা দেখেছি কোনো কোনো অ্যাপ্লিকেশনে 1.5 বছর 2 বছরও লাগছে। আচ্ছা, আর একটা প্রশ্ন হচ্ছে, আমিও লিভ টু রিমেইনে, বাট আমার এক্সটেনশন হয়ে গেছে 1 বছর আগে। জি। আর আমার বাচ্চা 10 বছরের রাইটে
সিটিজেনশিপ হয়ে গেছে জি। 1.5 বছর আগে। জি আর আরেকটা বাচ্চা আছে আমার সাথে, মানে আমরা একসাথেই, বাট আমার ওয়াইফের একটু লেটে দিয়েছিল আর কি, এর জি। জন্য ডিফারেন্ট ওয়াইফ পিরিয়ড জি। এক্সটেনশন করতে হয়। হুম। তো আমি আর আমার মেয়ে যদি আমেরিকা যাইতে চাই, মানে ট্রাভেলিং এর জন্য, বলতে আমার শাশা খুবই অসুস্থ, ডক্টর জি। বলছে মানে বেশি টাইম নাই, ওষুধও নাই, ক্যান্সার হয়ে গেছে। তো আমি কি ভিসা পাইতে পারি? যে ক্ষেত্রে লাগবে, যেটা আপনি ভিসা পাবেন কি পাবেন না সেটা তো আমেরিকান অ্যাম্বাসির উপরে ডিপেন্ড করবে, কিন্তু এদেশে এয়ারপোর্টে দিয়ে যাওয়ার জন্য, আপনার বাচ্চাকে নিয়ে যাওয়ার জন্যে আপনার ওয়াইফের কাছ থেকে একটা কনসেন্ট ফর্ম রাখতে পারে যে আপনার ওয়াইফের কোনো আপত্তি নাই যে আপনি বাচ্চাকে নিয়ে যাচ্ছেন। কারণ মনে রাখবেন, আপনার বাচ্চাদের কিন্তু জয়েন্ট কাস্টডি আছে এবং তাদের জয়েন্ট রেসপন্সিবিলিটি আছে, প্যারেন্টাল রেসপন্সিবিলিটি। তো সেক্ষেত্রে যে কোনো একজন যেতে চাইলে মায়ের কাছ থেকে তারা অনুমতিপত্র দেখতে চাইতে পারে, নাও চাইতে পারে, কিন্তু এটা করে রাখা ভালো। আচ্ছা, আর মানে আমি তো লিভ টু রিমেইন, বাট আমি অ্যাপ্লিকেশনটা আমেরিকান এমবাসি অ্যাপ্লিকেশনটা আপনি করতে পারেন, আপনি স্টুডেন্টও, এদেশ থেকে একটা স্টুডেন্টও ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারে, এমন কোনো ইয়ে নাই। আমাদেরও প্রচুর স্টুডেন্টকে দেখেছে আমেরিকাতেও তারা ভিসা নিয়ে গিয়েছে, এরকম কোনো নিয়ম নাই আপনাকে ভিসা, মানে আপনাকে সেটেলমেন্ট ভিসা থাকতে হবে। হ্যাঁ, সেটেলমেন্ট, আমি তো লিভ টু রিমেইন আছে, আমার নামে তো গড় তো আছে। আমি বুঝতে পেরেছি, আপনি আছেন লিমিটেড লিভে আছেন আপনি, তো ফলে আপনি অ্যাপ্লাই করতে পারেন, স্টুডেন্ট হিসেবে অ্যাপ্লাই করা যায়। তো ফলে এমন কোনো বাধ্যবাধকতা নাই যে আপনাকে থাকতে হবে। এখন তারা আপনাকে ভিসা দেবে কি দেবে না, কি কনসিডারেশন তারা দেখবে সেটা তাদের ব্যাপার, কিন্তু আপনার লিমিটেড লিভ থাকার জন্যে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না এরকম কোনো কারণ নাই। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। শুধু দর্শকবৃন্দ, আমরা আলোচনায় ফিরে যাচ্ছি। আমরা জুডিশিয়াল রিভিউ নিয়ে কথা বলছিলাম, জুডিশিয়াল রিভিউর কী গ্রাউন্ড আছে সেই গ্রাউন্ডে নিয়ে আমরা কথা বলছিলাম। আগে আমরা জানতাম, যেটা আমরা মিনিস্ট্রি অফ সিভিল সার্ভিস অ্যান্ড সাপ্লাইয়ের যে কেস, সেই কেসতে যেটা আমরা দেখেছিলাম যে 4টে গ্রাউন্ডের কথা বলা হয়েছিল জুডিশিয়াল রিভিউ হতে পারে আনলফুল কিনা, এই লফুলনেস এই গ্রাউন্ডে, তারপরে ডিসিশনটা আনফেয়ার কিনা, এটা আনরিজনেবল কিনা, আর একটা তারা যেটা বলতো, যেটা আমরা দেখলাম যে কোনো প্রসিডিউরাল ইমপ্রপারিটি হয়েছে কিনা। প্রসিডিউরাল ইমপ্রপারিটি মানে সিদ্ধান্ত নিতে গিয়ে পদ্ধতিগত কোনো ত্রুটি হয়েছে কিনা। এরপরে এখন আমরা যখন হিউম্যান রাইটস অ্যাক্ট আসলো 1998-এ, হিউম্যান রাইটস অ্যাক্ট আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে একটা নতুন গ্রাউন্ড এখন চালু হয়েছে, সেটা হচ্ছে প্রপোর্শনালিটি। অর্থাৎ যে ডিসিশনটা তারা নিচ্ছে সেটা, যে আপনি যে কারণে যে ডিসিশনটা দিচ্ছে সেটা আপনার পরিস্থিতির সাথে পরিপূরক কিনা, বা যেটাকে আমরা বলি এটার সাথে এটা মিল খাচ্ছে কিনা, ম্যাচ করে কিনা। অর্থাৎ আপনি যে কাজটা করলেন তার চাইতে এই সিদ্ধান্তটা আরও বেশি হয়ে গেল কিনা, অতিরিক্ত হয়ে গেল, এক্সেসিভ হয়ে গেল কিনা। হ্যাঁ, যেটাকে আমরা বলি, ইংরেজিতে বলি প্রপোর্শনেট, বাংলায় বলতে গেলে আমরা বলবো ওটার সাথে এটা পরিপূরক হলো কিনা, ওটার সাথে মিল খেলো কিনা। সেটা এই হিউম্যান রাইটস অ্যাক্ট আসার পরে অনেক অ্যাপ্লিকেশন আমরা দেখি এই প্রপোর্শনালিটি একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এখন এই 5টা গ্রাউন্ডে আপনি জুডিশিয়াল রিভিউ আপনি করবেন। একজন কলার যুক্ত হচ্ছেন, দেখি উনি কি জানতে চাচ্ছেন। হ্যালো কলার। হ্যালো কলার, আপনি স্টুডিওতে কথা বলছেন, আপনার কথা শোনা যাচ্ছে না, একটু জোরে বলবেন। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। আপনার কথা এখনো পরিষ্কার নয়, আপনি টেলিভিশনটা বন্ধ করে বা হ্যালো হ্যালো ওয়ালাইকুম আসসালাম। জি আছি, ভালো আছি। এখন বলেন আপনার কি অবস্থা। জি, আমি একটু খারাপ আপনার কাছে, এদের সময় 20 বছর হয়ে গেছে না, বুঝছেন নি, 20 বছর হয়ে গেছে, আর 20 বছর আপনার ফোনে অনেক, আপনার ফোনে 20 বছর চিন্তা করতাম,
আপনার ফোনে অনেক প্রবলেম করছে, আপনি ফোনটা কেটে আবার রিং করেন। যে আমি বলতাম তারা যে আপনাদের সাথে 20 বছর দিতে আমার আপনাদের আপনি আবার ফোন করেন, আপনার ফোন কেটে যাচ্ছে, আমরা শুনতে পাচ্ছি না। আপনি ফোনটা কেটে আবার রিং করেন প্লিজ। হ্যালো, আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম যে জুডিশিয়াল রিভিউ যে 5টা গ্রাউন্ড আছে, এই 5টা গ্রাউন্ডে আপনি অ্যাপ্লাই করবেন। প্রথমে আপনি প্রি অ্যাকশন প্রোটোকলটা দিবেন। প্রি অ্যাকশন প্রোটোকলের পরে অনেক ক্ষেত্রে দেখা যায় যে হোম অফিস ওই স্টেজে কনসিড করে তারা বলে যে আমি আবার তোমার যে সিদ্ধান্তকে আমি 3 মাসের মধ্যে আবার রিকনসিডার করব। সেক্ষেত্রে আপনারা যে আর করতে যাওয়ার দরকার নাই। আর যদি তারা এটাকে রিকনসিডার করতে না চায়, সেক্ষেত্রে তখন আবার আপনি ওই যে বললাম 174 পাউন্ড ফি দিয়ে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। তো আমরা বিরতির আগে যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে জুডিশিয়াল রিভিউ। আমরা বলছিলাম যে জুডিশিয়াল রিভিউ করার জন্যে প্রথমত দরকার হচ্ছে একটা লেটার বিফোর অ্যাকশন বা প্রি অ্যাকশন প্রোটোকল। হোম অফিসকে জানান দেওয়া যে আপনি যে যদি তারা আপনার যে সিদ্ধান্ত সেটাকে তারা পরিবর্তন না করে তাহলে আপনি কোর্টে যাবেন, এটা তার দিয়ে 14 দিন সময় দেবেন। এর মধ্যে যদি তারা কনসিড করে তারা যদি এটাকে রিকনসিডার করতে চায় তাহলে ভালো কথা, না হলে তখন আবার আপনি চলে যাবেন। একজন কলার যুক্ত হচ্ছেন, কলারটা নিয়ে নিই। হ্যালো কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি জানতাম তার কাছে আপনাদের তো আইছি আমি আমার 20 বছর হয়েছে চাকরির অবস্থা। তখন আমি আপনাদের জানতাম না, তারা আপনি যে 20 বছর থেকে তো পড়ুন কিন্তু তখন তো ওমার্স করতাম আর ওমার্স যদি ভালো যাবাই যে অসুবিধা নেই না, তো আমার 19 বছর তখন আপা আমি আপনার কোনো কথাই বুঝতে পারছি না। 20 বছর বাদে করা যায়। আপা আমি আপনার কোনো কথাই বুঝতে পারছি না। আপনার ফোন থেকে অনেক যান্ত্রিক আওয়াজ আসছে যেটার কারণে কিছুই আমরা বুঝতে পারছি না। আপনি টেলিফোন আমি নিজের সাথে 20 বছর হয়েছে আমার। হ্যালো, এমসি যখন চালু হয়েছে চলছে ওদের সাথে আমি 20 বছর হয়েছে। আপনি 30 বছর হলো এদেশে আছেন, গুড, ভালো কথা। তারপরে 20 বছর হয়েছে যখন 20 বছর আইতে আমি কলকাতা আমি 19 বছর আসছি। তখন আমি চিন্তা করতাম আমাকে চিন্তা করলেও আর বাইরে দেওয়া করলেও মাথা যাচ্তাম না। আপা আমি খুবই দুঃখিত, আমি আপনার কথা কিছু বুঝলাম না। তাহলে একটাই বুঝলাম 30 বছর আছেন, আপনার সাইড থেকে অনেক যান্ত্রিক আওয়াজ আসছে যেটার কারণে কোনো কথা আমরা বুঝতে পারছি না, কোনো কথাই বোধগম্য হচ্ছে না। হ্যালো কলার, কে আছেন? হ্যালো হ্যালো হ্যালো, ইয়েস জি, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমি হ্যালো, আপনি বলেন। আমি যে জানতে চাই যে কি যে ওই যে 2.5 বছর আগে অ্যাপ্লাই করছি আমার ওয়াইফ বললাই যে হোম অফিসের একটা দিয়ে আছে না, এটা কত আছে? আপনার হোম অফিসের ফি হবে 4000 পাউন্ডের মতো, 4000-এর আশেপাশে। মানে আমি ব্রেকডাউন উঠা চাইছিলাম, হোম অফিসে কত চাইব আর ইন্স্যুরেন্স কত চাইব? আপনার যেটা যাবে 1035 পাউন্ড করে পার ইয়ার। আপনার 1 minute, let me write it down. 1 second, brother. জি, 2.5 বছর আপনার প্রতি বছরের জন্য পড়বে 1035 করে, আর হোম অফিসের ফি পড়বে 1500-1600 পাউন্ডের মতো, সব মিলায় 4000-এর আশেপাশে পড়বে। ব্রেকডাউন মানে ইন্স্যুরেন্সটা কত নেবে? সরি, ইন্স্যুরেন্স, এটা মেডিকেল ইন্স্যুরেন্স
মেডিকেল ইন্স্যুরেন্স কত দেওয়া লাগবে? মেডিকেলের জন্য পার বছরে 1035 করে, 2.5 বছরের ফি দেওয়া লাগবে। 1035, 2.5 বছর। তারপরে আপনি দেবেন আরো প্রায় 1500-1600 পাউন্ড হোম অফিসের নিজস্ব ফি। 1500, 1600? যে এটা হোম অফিসের নিজস্ব ফি। কত নিবে? 1500 নিবে না 1600 নিবে? 1500-র একটু বেশি নিবে, এক্সাক্ট এমন তো বলা সম্ভব না, বাট 1500 সামথিং। আপনি মোটামুটি 4000 থেকে 4200 পাউন্ড রেডি রাখবেন। আচ্ছা, ওকে, 1500। থ্যাংক ইউ। জি, তো যেটা আমরা বলছিলাম যে এরপরে আপনি অ্যাপ্লাই করবেন জুডিশিয়াল রিভিউর জন্যে। অ্যাপ্লাই করলে আপনার ফি পড়বে 174 পাউন্ড। এখন এইটা অ্যাপ্লাই করার পরে যে সিদ্ধান্ত আপনি পান, যদি আপনার সিদ্ধান্ত হয়, যদি আপনাকে কোর্ট পারমিশন দেয়, তো পারমিশন দিলে কি হবে, তখন আপনাকে আবার ফি দিয়ে একটা হিয়ারিংয়ে যেতে হবে। কারণ এটা কিন্তু পারমিশন গ্রান্ট করা মানেই কিন্তু আপনি ভিসা পেয়ে গেলেন তা নয়। তখন একটা পারমিশন হিয়ারিং হবে, সেই হিয়ারিংয়ে আপনাকে ফি দিতে হবে। ফি 800 পাউন্ডের উপরে আপনার ফি দেওয়া লাগবে। এবং ফি দিয়ে সেখানে আপনি যাবেন, আপনার ব্যারিস্টার যাবে, হোম অফিসেরও ব্যারিস্টার থাকবে, তারা আপনার অ্যাপিলের ব্যাপারে আপনার জুডিশিয়াল রিভিউর ব্যাপারে তারা কথা বলবে। সেই জুডিশিয়াল রিভিউটা যদি তারা নাকচ করে দেয়, তখন আপনি কোর্ট অফ অ্যাপিলে যাওয়ার সুযোগ আছে আপনার। আর যদি কোনো কারণে আপনার পারমিশনটা রিফিউজ হয়, সেক্ষেত্রে আবার আপনি কোর্টে গিয়ে ওরালি ফেস টু ফেস গিয়ে ব্যারিস্টারকে পাঠিয়ে আপনি আবার অ্যাপ্লিকেশানটিকে রিনিউ করতে পারেন। সেটার জন্য প্রায় আপনার 800 পাউন্ড কোর্ট ফি লাগবে। এছাড়াও তো আপনাকে অবশ্যই উকিলের খরচ দেওয়া লাগবে, ব্যারিস্টার সলিসিটারের ফি দেওয়া লাগবে। জুডিশিয়াল রিভিউটা মনে রাখবেন, এটা একটা খুব ব্যয়বহুল একটা ব্যাপার। এবং যে কোনো জুডিশিয়াল রিভিউতে কমপক্ষে 5-6-7 পাউন্ডের মতো বা তার চেয়েও বেশি খরচ হতে পারে। এখানে একটা জিনিস বলে রাখা দরকার যে জুডিশিয়াল রিভিউ যদি আপনার বিরুদ্ধে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু হোম অফিস আপনার কাছ থেকে কস্ট আদায় করবে। এটা একটা সিভিল মোকদ্দমা, এর ফলে আপনি হারলে আপনি অবশ্যই হোম অফিসের কস্ট দেবেন। তো আমরা জানি অনায়াসে আপনার কস্ট 2-2.5 হাজার পাউন্ডের মতো আপনাকে চাইতে পারে। যদি আপনি জেতেন, তাহলে কি হবে, হোম অফিস সাথে অনেক সময় আন্ডারস্ট্যান্ডিং হোম অফিস বলে যে আমরা তোমাকে একটা সিদ্ধান্ত দিয়ে দিচ্ছি, তুমি আমরা কেসটা উঠিয়ে নাও, তো আমরা তোমাকে কস্ট দিব। এই যে একটা কস্টের ব্যাপার আছে। এখন হোম অফিস এই যে কস্টটা দিচ্ছে, এই কস্টটা কিন্তু আপনার লিগাল কস্ট দিচ্ছে, অর্থাৎ আপনার লয়ারের যে বিলটা হওয়ার কথা, সেই বিলটা তারা কিন্তু আপনাকে দিচ্ছে। এখানে আমাদের কমিউনিটির মধ্যে আমরা যেটা করি, অনেক সময় আমরা জানি যে আমাদের ক্লায়েন্টের দেওয়ার মতো ফি নাই, কারণ একটা জুডিশিয়াল রিভিউ ঠিক মতো করতে গেলে 15-20-25 হাজার পাউন্ড কিন্তু ফি হতে পারে। তো যেটা করা হয়, আমাদের লয়াররা সাধারণত খুব কম পয়সা নিয়ে, অনেক ক্ষেত্রে পয়সা না নিয়েও তারা কিন্তু জুডিশিয়াল রিভিউটা করে দেয়, এই আশায় যে তাদের যে কস্টটা, এই কস্টটা যদি মামলাটা সাকসেসফুল হয়, তবে এই কস্টটা তারা হোম অফিসের কাছ থেকে নিতে পারবে। মনে রাখবেন, হোম অফিস যে কস্টটা দেয়, এই কস্টটা কিন্তু তারা দিচ্ছে কেসের লিগাল কস্ট দেওয়ার জন্যে। এখন আপনি হয়তো এই মামলাতে আপনার সলিসিটারকে পয়সা দিয়েছেন মাত্র 500, আর সলিসিটার বাকি সব কাজটাই আপনার কাছ থেকে বিনা পারিশ্রমিকই কিন্তু আপনি করলো। আপনার মনে করার কোনো কারণ নাই, এই যে কস্টটা আপনাকে দেওয়া হলো, এই কস্টটা যেটা অ্যাওয়ার্ড করলো, এই কস্টটা এটা কিন্তু কোনো কম্পেনসেশন নয়। এটা কিন্তু আপনি যে সাফার করলেন বা দেরি হয়ে গেল, এটাকে আপনাকে ক্ষতিপূরণ হিসেবে হোম অফিস দিচ্ছে তা কিন্তু নয়। এটা আপনার লয়ারকে দেওয়া হচ্ছে তার লিগাল কস্ট। আপনি যদি লয়ারকে তার পূর্ণাঙ্গ খরচ দিয়ে থাকেন, তবে আপনি যে খরচটা দিয়েছেন, এই খরচটা হয়তো লয়ার আপনাকে ফেরত দিয়ে দেবে। আপনি হয়তো 5,000 পাউন্ড খরচ করেছেন, লয়ার আপনাকে 5,000 পাউন্ড খরচ করে দিবে। কিন্তু যেটা আমি বললাম যে আদতে কিন্তু তার খরচ হবে অনেক বেশি। কারণ আমরা যখন আমাদের কমিউনিটিতে আমরা আমাদের লয়ারের কাছে যাই, আমরা জানি যে খুব কম পয়সায় আমাদের লয়াররা কিন্তু কাজগুলো করে দেয়। যেখানে একটা সিভিল লিটিগেশনে 15-20-25 হাজার পাউন্ড খরচ হয়, সেখানে আপনার কাছ থেকে হয়তো বা মাত্র 2-3 হাজার পাউন্ড, কখনো যাচ্ছে অনেক কম পয়সা নিয়ে তারা কিন্তু করে দিচ্ছে মামলাটা। এটাকে আপনার মনে করার কোনো কারণ নাই। ওই যে 25,000 পাউন্ড যে কস্ট আসলো, 20,000 পাউন্ড কস্ট আসলো, এই কস্টটা আপনার কস্ট। আমি জানি একটা কমিউনিটিতে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, তারা মনে করে হোম অফিস কেস হেরেছে, ফলে আমাকে বাপ বলে আমার ক্ষতিপূরণ দিয়ে। এটা কিন্তু ক্ষতিপূরণ নয়, এই জিনিসটা কিন্তু মনে রাখবেন। আবার একই রকমভাবে মামলা হারলে কিন্তু
এবং কেউ যদি অনেক দূর পর্যন্ত গড়ায়, কোর্ট অফ অ্যাপিল পর্যন্ত গড়ায়, তাহলে আপনাকে কিন্তু 50-60 হাজার পাউন্ডও দেওয়া লাগতে পারে হোম অফিসের ফি, হোম অফিসের লিগাল কস্ট। আর মনে রাখবেন লিগাল কস্টটা খুবই ইম্পর্টেন্ট। যদি আপনি লিগাল কস্ট, এই লিটিগেশন কস্টটা না দেন, তাহলে কিন্তু আপনাকে তারা কোনোভাবে আর ভিসা দেবে না। এটা ইম্পর্টেন্ট। এই একটা লিটিগেশন কস্ট আর NHS কস্ট। তো NHS-এর কস্ট আমরা দেখেছি অনেক সময় NHS-এর সাথে কোনো ডিল করলে তারা মোটামুটি এটাকে অ্যাকসেপ্ট করে নেয়, কিন্তু লিটিগেশন কস্টের ব্যাপারে হোম অফিস কিন্তু খুব টাফ, এটা একটু মনে রাখবেন। আর ওই যে বললাম যে জুডিশিয়াল যেটা রিভিউ, এক্ষেত্রে অবশ্যই অত্যন্ত ভালো কোনো অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেবেন। একজন কলার যুক্ত হচ্ছেন, কলার সাথে কথা বলি। হ্যালো কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আমি আপনার কাছে জানতাম স্যার যে আমি ওদের সবাইকে 20 বছর থাকি, আবার 20 বছর আপনি একটু আস্তে আস্তে বলেন। পুরা উঠতে পারে না, ও করে না 20 বছর বাদে 20 বছর পারে গেলে বাকি কোনো অসুবিধা করা যায় না। 20 বছর বন্ধ করে আবার 2 মাস হয়েছে। আপা, আপনি এই নিয়ে 4 বার আমাকে ফোন করলেন, কিন্তু যে কোনো কারণে আপনার সাইডে হয় আপনার টেলিভিশনটা আপনি অন করে রেখেছেন বা সামথিং, এই কারণে যান্ত্রিক আওয়াজের কারণে আমরা আপনার কোনো কথাই বুঝতে পারি না। টেলিভিশন যদি চালু থাকে প্লিজ টেলিভিশনটাকে অন করে সরাসরি ফোনে কথা বলেন প্লিজ। আমরা আপনাকে উত্তরটা দেওয়ার জন্য খুবই আন্তরিকভাবে অপেক্ষা করছি, কিন্তু আপনার প্রশ্নটাই যদি বুঝতে না পারি, শুনতে না পারি, তো আমরা কীভাবে আপনাকে উত্তর দিব? তো আমরা জুডিশিয়াল রিভিউ নিয়ে কথা বলছিলাম। সেখানে যেটা আমরা বলছিলাম যে জুডিশিয়াল রিভিউ যদি সাকসেসফুল হলে হোম অফিস অবশ্যই আপনার কেসটাকে তারা কনসিডার করবে। মনে রাখতে হবে যে জুডিশিয়াল রিভিউ আপনি জিতলেন, জুডিশিয়াল রিভিউটা কিন্তু আপনার ডিসিশন মেকিং প্রসেসটাকে আপনি চ্যালেঞ্জ করছেন। জুডিশিয়াল রিভিউ আপনি জিতলেই যে আপনাকে তারা ভিসা দিয়ে দেবে এমন কোনো গ্যারান্টি নাই। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে জুডিশিয়াল রিভিউতে সাকসেসফুল হওয়ার পরেও হোম অফিস রিকনসিডার করেও অন্য কোনো না কোনো গ্রাউন্ডে তারা রিফিউজ করেছে। কিন্তু আমরা দেখেছি যে জুডিশিয়াল রিভিউতে সাকসেসফুলি কোনো গ্রাউন্ড হলে একটা বিরাট সংখ্যক ক্ষেত্রে কিন্তু ভিসা হোম অফিস দিয়ে দেয়। এবং একটা বড় এক্সাম্পল হচ্ছে টোয়েকের যে ইংলিশ টেস্ট নিয়ে যে সমস্ত ক্রিটিসিজম হলো, তারপরে যে চ্যালেঞ্জ হলো, সেই চ্যালেঞ্জের পরে আমরা দেখলাম যে একটা বিরাট সংখ্যক ক্ষেত্রে টোয়েক করার পরেও হোম অফিস কিন্তু টোয়েক ইংলিশ টেস্টের ফেক রেজাল্ট থাকার পরেও কিন্তু ভিসা দিয়েছে। অনেকে 10 বছরের গ্রাউন্ডেও ভিসা পেয়ে গেছেন। এখন কলার যুক্ত হচ্ছেন, কে আছেন দেখি। হ্যালো কলার। হ্যাঁ কলার শুনছি। হ্যাঁ কলার শুনছি। হ্যাঁ শুনছি। হ্যালো কলার, আমি শুনছি। আমি ওদের বাড়িতে আমার 19 বছর 2 মাস হয়েছে। ও জানুয়ারি আমার 20 বছর করছে। তখন আমি তারা আমি যে 20 বছর আইতে যে দিতে যে আমি কোনদিন কথা 20 বছর পুরো আপনি 20 বছর, আমার অ্যাডভাইস হবে না অসুবিধা নেই, না অবস্থা করে দিতাম আমি। তখন তো আমার 19 বছর 2 মাস হয়েছে। আপনার কাছে আপনার জন্য আমার অ্যাডভাইস হবে আপনি পুরো 20 বছর পূরণ করেই আপনি অ্যাপ্লাই করেন। যদিও 18-19 বছর থাকতে অ্যাপ্লিকেশন করা যায়, তো সেক্ষেত্রে এটা ইমিগ্রেশনের রুলে কনসিডার না হয়ে হিউম্যান রাইটসে কনসিডার হবে। আপনি ইমিগ্রেশনের রুলে কনসিডার করতে গেলে পুরোপুরি 20 বছর পুরা করে আপনি অ্যাপ্লাই করবেন, একদম 20 বছর করে। তো আমরা যেটা বললাম যে জুডিশিয়াল রিভিউ নিয়ে আমরা আলোচনা করছিলাম আজকে। মনে রাখতে হবে যে জুডিশিয়াল রিভিউ যে আপনি করবেন এই কেসে মেরিট থাকতে হবে। আমরা দেখেছি যে বেশ কিছু আইনজীবী তারা কিন্তু কোর্ট থেকে অনেক সমালোচনার সম্মুখীন হয়েছেন। কোনো ক্ষেত্রে আইনজীবীদেরকে কোর্ট ডেকে নিয়ে গিয়ে তাদেরকে ধমকি দিয়েছে, অনেক প্রবলেম করিয়েছে, এবং এটা নিয়ে অনেক তারা মান
সম্মান তাদের হানি হয়েছে। এই জন্যে অনেক সময় আমরা দেখেছি যে আইনজীবীরাও কিন্তু কেয়ারফুল, এবং কেয়ারফুল হওয়ারই কথা। একটা কেসে যেখানে কোনো রকম মেরিট নাই সে ধরনের কেসে জুডিশিয়াল রিভিউ করার কোনো মানে হয় না। বিশেষ করে আমরা দেখেছি যে জুডিশিয়াল রিভিউ অনেক সময় কাউকে অবৈধভাবে দেশে আছে তাকে ধরে পাঠিয়ে দিচ্ছে, ঠিক লাস্ট মিনিটে তার প্লেনের টিকিটও হয়ে গেছে, তখন তার প্লেনের টিকিট ক্যান্সেল করার জন্য লাস্ট মিনিটে জুডিশিয়াল রিভিউ করা হয়েছে। এসব ক্ষেত্রে কিন্তু কোর্ট মোটেই সন্তুষ্ট হয় না, তারা হ্যাপি হয় না। তো এই সমস্ত ক্ষেত্রে অনেক ক্ষেত্রে লয়ারকে জবাবদিহি করার জন্য কোর্টে ডেকে নিয়ে যাওয়া হয়েছে, এবং কোর্ট এই সমস্ত ক্ষেত্রে তাদের যে রেগুলেটর ল সোসাইটিকে তারা ইনফর্মও করে। তো এই জন্য জুডিশিয়াল রিভিউ সব কেসে কিন্তু করা যায় না, কেসের মোটামুটি একটা ভালো মেরিট থাকা লাগে। তো আমার মনে হয় যে আপনারা মোটামুটি জুডিশিয়াল বুঝতে পারলেন। এ যাবৎ সবচেয়ে বেশি আমরা সাকসেস দেখতে পাচ্ছি ভিজিটর অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যখন জুডিশিয়াল রিভিউ করা হয়। অনেক ভিজিটর অ্যাপ্লিকেশন আমরা দেখছি বাংলাদেশ থেকে প্রায় তারা হোম অফিস না করে দেয়, তারা বিশ্বাস করে না যে ওনারা একটা জেনুইন ভিজিটর। এই সমস্ত অ্যাপ্লিকেশানগুলি ক্ষেত্রে আমরা দেখেছি যে জুডিশিয়াল রিভিউ করলে অনেক ক্ষেত্রে হোম অফিস কনসিড করে, তারা কেসটা ফিরিয়ে নেয়, ফিরিয়ে নিয়ে 3 মাস পরে তারা হয় ভিসা দেয় কিংবা নতুন করে ডিসিশন দেয়। নতুন ডিসিশনে যদি আবার রিফিউজ করে সেটার বিরুদ্ধেও কিন্তু আপনি জেআর করতে পারেন। সেটার জন্য একই রকমভাবে প্রি অ্যাকশন প্রোটোকল দিয়ে 14 দিন পরে আপনি জুডিশিয়াল রিভিউ করতে পারেন। জুডিশিয়াল রিভিউ জন্য মনে রাখবেন যত তাড়াতাড়ি সম্ভব করা যায়, কিন্তু 3 মাসের মধ্যে করতে হবে। অর্থাৎ আমি বলবো 89 দিনের মধ্যে এটা করে না বেটার। এখন কলার যুক্ত হচ্ছেন, কে আসেন কথা বলি। হ্যালো কলার। হ্যালো কলার। হ্যালো জি, সালাম আলাইকুম। আপনার কথা ঠিক মতো শুনতে পাচ্ছি না, একটু আস্তে আস্তে যদি বলেন। জি আস্তে আস্তে বলতে আছি। আমি একজন মানুষ, আমরা কোনো বিষয় হঠাৎ রাইটিভি শুনছেন 2.5 বছর বাদে, তখন একটু মিস্টেক করে দিলাম যে পয়সা ক্যাশে যেমন খাম দেখানি, আর এগুলো খার্ডের অ্যাকাউন্টের লাইসেন্স পেয়েছিল আমাদের কার্ডে। তখন আর সপ্তাহ আমরা ঠিক আছে, ওখানে লাগি আরবার পাইছিল তারা যে আমরা কিতার লাগি ক্যাশ আর কার্ড দুইটা জয় গেল। তখন আমরা সরি চাইয়া দিতাম লেখার একটা যে মানে আমরা মিস্টেক হয়েছে এগুলো ক্যাশ পাই। তখন আর কোনটা জানায় না, এই বাক্কা দিন ধরে প্রায় 3 মাসই গেল। হ্যালো জি, ভাইয়া আপনার কি ত্রুটি হয়েছে, কি মিস্টেক হয়েছে অ্যাপ্লিকেশনে? মিস্টেক হয়েছে আপনারা যে আমরা অ্যাপ্লিকেশন করছি আর কি 2 বছর বাদে, জি এখন মানুষ নিজস্ব হওয়ার বাদে আর কি 2.5 বছর বাদে অ্যাপ্লিকেশন করতে স্টার্ট হচ্ছিল। তো করার বাদে আমরা মিস্টেক হয়েছে, আমরা ক্যাশ পাই পেয়ে দিতে কি ওদের বাদে অ্যাপ্লিকেশন। এখন ফেসির বাদে দেখা হইতেছে কার্ড। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি পেমেন্টে লিখছেন ক্যাশ, কিন্তু আপনি পেমেন্টে লিখছেন আপনি ক্যাশে পান, কিন্তু আপনি পয়সাটা পান ব্যাংকে, তাই তো? ঠিক আছে, এটা আপনি যে ব্যাখ্যা দিয়ে দিয়েছেন, না ঠিক আছে, আপনি যেহেতু ব্যাখ্যা দিয়েছেন আমার মনে হয় এটাতে কোনো অসুবিধা হবে না। প্রিয় দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম, আমরা মোটামুটি আলোচনা শেষ পর্যায়ে এসেছি জুডিশিয়াল রিভিউ নিয়ে। তো এখানে মনে রাখতে হবে, যে আগেই বললাম যে সব কেসেই যে আপনি জুডিশিয়াল রিভিউ করলে সাকসেসফুল হবেন তা কিন্তু নয়, এবং প্রকৃতপক্ষে জুডিশিয়াল রিভিউ যদি আপনি করেন দেখবেন তাদের পার্সেন্টেজ, সাকসেসের পার্সেন্টেজ কিন্তু অনেক লো।
তো আমরা যেটাতে বেশি সাকসেস দেখেছি সেটা এক হচ্ছে যে ভিজিটর এবং টোয়েকের ক্ষেত্রে আমরা দেখলাম যে একটা মানে ভূমিধস বিজয়ের মতো হয়েছে টোয়েকের ক্ষেত্রে, কারণ টোয়েক যে ইংলিশ টেস্টের ক্ষেত্রে হোম অফিস যে এভিডেন্সের উপরে তারা রিলাই করেছিল সেটাতে কিন্তু জাজ সাহেবরা সুখী মানে তারা হ্যাপি হন নাই। এই কারণে আমরা দেখেছি যে একের পর এক টোয়েক কেস হাইকোর্টে নিয়ে গেলে তারা রিফিউজ করে দিয়েছে। পরবর্তীকালে আমরা দেখলাম যে টোয়েকের ব্যাপারে এই হোম অফিস একটা নমনীয় তারা একটা পদ্ধতি তারা গ্রহণ করেছেন। তো যাই হোক, জুডিশিয়াল যেটা বললাম রিভিউ, এটা অনেক ব্যয়সাপেক্ষ ব্যাপার। আপনারা খরচ করার আগে অবশ্যই ভালো করে আপনার কেসটা বুঝে নেবেন ভালো অভিজ্ঞ আইনজীবীর কাছ থেকে যে এই কেসের কোনো ভবিষ্যৎ আছে কি না, আর এই কেসটা করলে আমি যদি না জিতি তাহলে আমার কেমন কস্ট আসতে পারে। আপনাকে লয়ারের ফি দিতেই হবে, হোম অফিসেরও ফি আপনাকে দেওয়া লাগবে অবশ্যই, তারা তাদের কস্ট আদায় করবে। আর এই মামলায় যদি আপনি সাকসেসফুল হন তো আপনি মামলাতে অবশ্যই একটা কস্ট আসবে, কিন্তু মনে রাখবেন এই কস্টটা আপনাকে দেওয়া হচ্ছে না, এটা কস্ট দেওয়া হচ্ছে আপনার লিগাল যে কস্ট হয়েছে। এখানে আপনার প্রফিট করার কোনো স্কোপ আপনার নাই। আপনি যে পয়সাটা দিয়েছেন লয়ারকে ওই পয়সাটা হয়তো আপনি ফেরত পাবেন, এর বাড়তি কিছু হলে এটা কিন্তু আপনার নয়, এটা লয়ারের যে লিগাল কস্ট তাকে তার লিগাল কস্ট হিসেবে দেওয়া হয়ে থাকে। আমরা আরেকটা ছোট বিষয় নিয়ে একটু কথা বলি। আমরা অ্যাসালাম নিয়ে কথা বলছিলাম। আমরা অনুষ্ঠানের শুরুতেই বলেছি যে বাংলাদেশে গত পরশু দিনের নির্বাচনে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিরাট একটা মার্জিন নিয়ে 2/3 আসন তারা জয়লাভ করেছে। আগামী সোমবার মঙ্গলবারে হয়তো বিএনপি তারা সরকার গঠন করবে। আমরা দেখেছি যে 2024-এর 5ই আগস্ট হাসিনা সরকারের পতন হওয়ার পরে আমাদের কমিউনিটি থেকে অনেকেই যারা বিএনপি বা জামাতের সমর্থক যারা অ্যাসালাম করেছিলেন এদের অনেকেরই কিন্তু অ্যাসালাম রিফিউজ হয়ে গেছে এই গ্রাউন্ডে যে যেহেতু এখন আর আওয়ামী লীগ সরকারে নাই, তোমার আর কোনো ভয় নাই, এবং যেহেতু প্রত্যক্ষভাবে বিএনপি বা জামাত অন্তরিম যেটাকে অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করছে, ফলে তো তোমার আর কোনো বিপদ নাই। সমস্যা হচ্ছে এই যে যারা এই ধরনের অ্যাসালাম ক্লেম করেছিলেন এদের আমার জানা মতে কেউই কিন্তু দেশে ফিরে যাননি। যদিও আমরা বলতে পারি যে যেটা অবস্থা যেভাবে পরিলক্ষিত হচ্ছে তাতে তাদের আসলে আর এদেশে থাকার কোনো কারণই নাই, কারণ তারা যাদেরকে ভয় করতো তারা কিন্তু আর নাই। এরপরও আমরা দেখেছি যে এখনও কিন্তু লোকে বিএনপি করে দেশে গেলে আওয়ামী লীগ মেরে ফেলবে, এটা নিয়ে এখনও লোকের অ্যাসালাম ক্লেম নিয়ে তারা ফাইট করে যাচ্ছে। তো যেটা হতে যাচ্ছে, যেহেতু এখন বিএনপি নিজেই সরকারে যাচ্ছে, এই ধরনের ক্লেমগুলি সাকসেসফুল হওয়ার সম্ভাবনা এখন বলতে গেলে একেবারেই নাই। এর ফলে যারা হবে, যারা আবার বিএনপি দেখিয়ে অ্যাসালাম পেয়েছেন 5 বছর পরে তারা যখন সেটেলমেন্টে যাবেন তাদেরও প্রবলেম হতে পারে। আমি বলছি না প্রবলেম হবে, কিন্তু যেহেতু তারা সার্কামস্টান্স যদি চেঞ্জ হয়, দেশের পরিস্থিতি চেঞ্জ হয়, সেক্ষেত্রে হোম অফিস কিন্তু এটাকে তারা কনসিডার করতে পারে। ফলে যারা এই পরিস্থিতিতে আসেন তারা মনে রাখবেন যে তাদের জন্য কিন্তু 5 বছর হওয়ার পরে সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন করলে তাদের পার্টি যেহেতু এখন পাওয়ারে আসে, তো তাদের কিন্তু অ্যাসালাম পাওয়া বা সেটেলমেন্ট পাওয়া যথেষ্ট কঠিন হয়ে যাবে। তো এই ব্যাপারে আপনাদের একটু খেয়াল রাখা দরকার। এবং সবচেয়ে বড় প্রশ্নই হবে, তুমি যদি বিএনপি করে থাকো, তোমার দল এখন সরকারে, তুমি কেন দেশে ফিরে যাচ্ছ না? হ্যাঁ, হতে পারে আপনার তো ফ্যামিলি লাইফটা ডেভেলপ ফ্যামিলি লাইফ হতে হয়ে গেছে, অনেকের তো ওয়াইফ আছে, বাচ্চা আছে, তখন আপনাকে মনে রাখতে হবে ওই ফ্যামিলি গ্রাউন্ডে হিউম্যান রাইটসে আপনাকে সুইচ করতে হবে। যাই হোক, আমরা কথা বলতে বলতে আমরা অনুষ্ঠানের শেষ সীমানায় আসলাম। আজকে অনেকগুলো কল আমরা নিয়েছি, বেশ কিছু আপডেট নিয়ে কথা বললাম। আমরা কথা বললাম যে আইআরআর 5 থেকে 10, 15 বা 20 করার যে পরিকল্পনা নিয়েছে সরকার, এই ব্যাপারে তারা কনসালটেশন করেছে, কনসালটেশনের মতামত তারা পেয়েছে। 1,30,000-এরও বেশি মতামত এসেছে। আমি জানতে পারবো সরকার কী সিদ্ধান্ত নেবে এবং সরকারের